নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাত পোহালে উত্তরবঙ্গের 3টি জেলা সহ রাজ্যে প্রথম দফার ভোট। বিভিন্ন থিমে সেজে উঠেছে বুথগুলি। চলছে ভোট গ্রহণ প্রস্তুতি, কড়া নিরাপত্তা শহর জুড়ে। গত বছরের সিকিমের বিধ্বংসী বন্যা, যার প্রভাব এখনো বয়ে বেড়াচ্ছে তিস্তা পাড়ের চাষিরা। প্রশাসনিক সতর্কতার জন্য বন্ধ তরমুজ চাষ, যার কারণে ক্ষতির সম্মুখীন তিস্তা পাড়ের চাষিরা। রাত পোহালেই প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গের 3 জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই 3টি জেলায়। উল্লেখ্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে করা হয়েছে এবারের লোকসভা ভোটের ডিসিআরসি সেন্টার। বৃহস্পতিবার তাই চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল সেন্টারে। সকাল থেকেই এখানে ভোট কর্মীরা আসতে শুরু করেন। এখান থেকে প্রায় 10,000 ভোট কর্মীরা তাদের নিজের বুথের উদ্দেশ্যে রওনা হন বলে সূত্রের খবর। ডিসিআরসি ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিন ভোট কর্মীদের নিজের দায়িত্ব বুঝে নিয়ে ও ভোট গ্রহণের সামগ্রী নিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। কোথায় আসলেন, কি ব্যাপার? কোথায় আসলেন? এখানে ইলেকশন ডিউটি। তাই কোথায়? এই যে এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। একদম চলে আসলেন কালকে ভোট? হ্যাঁ। আজকে আসলেন যে? হ্যাঁ, আজকে আমার হচ্ছে ডিউটি, মাইক্রো অবজারভার ডিউটি। আপনার নামটা দাদা? আমার নাম কার্তিক বিশ্বাস। কোথা থেকে এসেছেন? আমি ডিএম অফিসে হেডে আসছি। রাত পোহালেই অনুষ্ঠিত হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ পর্ব। বৃহস্পতিবার সকাল থেকে ডিসিআরসি সেন্টারে ভিড় জমাতে শুরু করেন ভোট কর্মীরা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার করা হয়েছে মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। এদিন সকাল থেকেই এই দুই বিধানসভা কেন্দ্রের বুথগুলিতে ভোট গ্রহণ করতে যাবার পূর্বে ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটের কাজে ব্যবহৃত ভিভিপ্যাট, ইভিএম মেশিন, ব্যালট ইউনিট সহ সমস্ত সরঞ্জাম পরীক্ষা করে নেন ভোটকর্মীরা। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মাল কলেজের এই ডিসিআরসি কেন্দ্র থেকে মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের কাজ পরিচালনা করা হবে। মাল বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2,63,586 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 271টি। প্রতিটি কেন্দ্রে গড় ভোটদাতার সংখ্যা 973 জন। অন্যদিকে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2,44,248 জন। এখানে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 260টি এবং কেন্দ্র পিছু গড় ভোটার সংখ্যা 939 জন। দুই বিধানসভা কেন্দ্রে একাধিক মহিলা পরিচালিত বুথ রয়েছে। তৈরি করা হয়েছে একাধিক মডেল ভোট গ্রহণ কেন্দ্র। এদিন সকাল থেকেই ভোট কর্মীরা ভোট গ্রহণের কাজে ব্যবহৃত সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে শুরু করেছেন। সর্বত্র জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঠিকঠাক, ভালো, কোনো অসুবিধা নেই। আজকে আবহাওয়া সুন্দর আছে। আগে একবার ডিউটি করেছি। এইবার আপনার কি কোন পোস্টে ডিউটি পড়েছে? আমি ফার্স্ট। কেমন লাগছে, মানে ভয় ভীতি বা কিছু? ভয়ের কোনো ব্যাপার নেই। আপনার নাম? আমার নাম সুরক্ষা মুখার্জি। লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে সেজে উঠেছে বিভিন্ন থিমের বুথগুলি। ঠিক কি থিম রয়েছে আসুন জেনে নিই। কোথাও গণতন্ত্রের সবথেকে বড় উৎসব, কোথাও যুব সমাজের ভোট, আবার কোথাও মহিলাদের ক্ষমতায়ন এবং নির্বাচনে অংশগ্রহণ থিমে সাজানো হচ্ছে একাধিক ভোট গ্রহণ কেন্দ্রকে। মোট 1,904টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে 30টি বুথকে মডেল হিসেবে তুলে ধরা হচ্ছে জলপাইগুড়ি জেলায়। জেলার নাগরাকাটা ব্লকের নাগরাকাটা রামকৃষ্ণ প্রাইমারি স্কুল পরিবেশ বান্ধব থিমে ভোট গ্রহণ কেন্দ্রকে সাজিয়ে তোলা হচ্ছে। এখানে চা বাগানের থিমে সাজিয়ে তোলা হচ্ছে মেটেলি ব্লকে মেটেলি জুনিয়র হাই স্কুলকে। ক্রান্তি ব্লকে লাটাগুড়ি গার্লস হাই স্কুলের 236 এবং 237 নম্বর বুথে পর্যটনকে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে। একইভাবে মাল উদিচি কমিউনিটি সেন্টার বুথ নম্বর 122কে যুব সমাজের ভোট থিম করা হচ্ছে। বানারহাট গার্লস হাই স্কুলে থিম করা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান। জলপাইগুড়ি সদর মহকুমার ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুলের 80 এবং 81 নম্বর বুথকে গণতন্ত্রের বড় উৎসবের সাজে রূপ দেওয়া হচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের রাষ্ট্রীয় সরকারি বালিকা বিদ্যালয়ের থিম মহিলাদের ক্ষমতায়ন এবং নির্বাচনে অংশগ্রহণ।
এছাড়াও ধূপগুড়ি ব্লক এবং রাজগঞ্জ ব্লকের এই মডেলের তালিকা এখনো জেলা নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে পৌঁছায়নি বলে জানা গিয়েছে। এছাড়াও মহিলা পরিচালিত প্রায় 150টি ভোট গ্রহণ কেন্দ্র করা হচ্ছে বলে জানা যাচ্ছে জেলা অতিরিক্ত জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শনী ভট্টাচার্যর কাছ থেকে। আমাদের থিম হচ্ছে ইকো ফ্রেন্ডলি পোলিং স্টেশন। এটা আমাদের ভিডিও নাগরাকাটা ঠিক ডিসাইড করেছেন। ইকো ফ্রেন্ডলি পোলিং স্টেশন নাম্বার 169 রামকৃষ্ণ প্রাইমারি স্কুল। আমাদের মেটেলি জুনিয়র হাই স্কুলে পোলিং স্টেশন নাম্বার 34 থিমটা হচ্ছে টি গার্ডেন, চা বাগান। ক্রান্তিতে আমাদের লাটাগুড়ি গার্লস হাই স্কুল হচ্ছে মডেল পোলিং স্টেশন নাম্বার 236 237, এখানের থিম হচ্ছে ট্যুরিজম। মালে আমাদের উদিচি কমিউনিটি সেন্টার 122 পোলিং স্টেশন, এনকারেজিং টুডেজ ইউথ ফর ভোটিং। তাহলে ইউথকে ফোকাস করে পোলিং স্টেশনের থিমটা করা হচ্ছে। বানারহাট গার্লস হাই স্কুল পোলিং স্টেশন নাম্বার 11 গাছ লাগান প্রাণ বাঁচান হচ্ছে থিমটা, যেটা ভিডিও বানারহাট ঠিক করেছেন। ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল পোলিং স্টেশন নাম্বার 80 আর 81, উনি লিখেছেন বিগেস্ট ফেস্টিভ্যাল অফ আওয়ার ডেমোক্রেসি। তাহলে একটা ফেস্টিভ মুডে সেই পোলিং স্টেশনটাকে সাজানো হচ্ছে। আমাদের সদরে হচ্ছে রাষ্ট্রীয় সরকারি বালিকা বিদ্যালয় পোলিং স্টেশন নাম্বার 106 107 108 আর 109, এখানের থিম হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন ইন ইলেকশন। আরও দুটো ব্লক থেকে আসা বাকি আছে, ধূপগুড়ি আর রাজগঞ্জ। এটা পেয়ে গেলে আমরা কিন্তু মিডিয়া গ্রুপে দিয়ে দেবো। যেটা ম্যাডাম খুব স্পেসিফিক্যালি বললেন, এতদিন পর্যন্ত ইলেকশনারি পিরিয়ড পর্যন্ত আমরা কিন্তু প্রিন্ট মিডিয়ার উপরে কোনো মিডিয়া সার্টিফিকেশন করছিলাম না, আমরা শুধু ইলেকট্রনিক মিডিয়ার উপরে মিডিয়া সার্টিফিকেশন করছিলাম। বাট ফ্রম P-2 onward, প্রিন্ট মিডিয়া কিন্তু ইট উইল অলসো কাম আন্ডার দ্য অ্যাম্বিট অফ মিডিয়া সার্টিফিকেশন। অর্থাৎ কেউ কোনো কিছু যদি প্রিন্ট মিডিয়াতেও রাত পোহালেই রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি লোকসভা আসনে ভোট গ্রহণ আগামীকাল। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার 18,85,963 জন, পুরুষ ভোটার 9,58,611 জন, মহিলা ভোটার 9,27,339 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন, প্রতিবন্ধী ভোটার রয়েছেন 11,528 জন। মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা 149টি, যেখানে ভোটকর্মী থেকে নিরাপত্তা কর্মী সবাই মহিলা। থিম বুথের সংখ্যা 13টি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথ 1904টি। জলপাইগুড়ি জেলায় স্পর্শকাতর বুথে আছে 296টি, যার মধ্যে 198টি অতি স্পর্শকাতর বুথ রয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা: ময়নাগুড়ি সদর, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, ধূপগুড়ি, মালবাজার ও মেখলিগঞ্জ বিধানসভা। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরের, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস,
স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বন্ধ তরমুজ চাষ। স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি শহরের বাজার দখল করে রয়েছে ভিন রাজ্যের তরমুজ। বিহার, ব্যাঙ্গালোরে তরমুজের এখন রমরমা বাজার। ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন তিস্তাপাড়ে তরমুজ চাষিরা। চাষিদের পাশাপাশি ক্রেতাদেরও বাড়তি টাকা দিয়েই তরমুজ ক্রয় করতে হচ্ছে বলে দাবি। উল্লেখ্য, জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকা ছাড়াও তিস্তা নদীর চরের একটি বিস্তীর্ণ অঞ্চলের বালি মাটিতে ব্যাপক হারে তরমুজ চাষ হয়ে থাকে। এই এলাকার তরমুজ জেলার পাশাপাশি রাজ্য তো বটেই, ভিন রাজ্যেও পাড়ি দেয়। তিস্তা পাড়ে তরমুজ স্বাদেও অতুলনীয়। গত বছরও তিস্তার পাড়ের চাষিরা তিস্তার চরে তরমুজ চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন, কিন্তু কয়েক মাসের ব্যবধানে পাল্টে গিয়েছে গোটা চিত্রটাই। নদীর চরে যেসব জায়গায় তরমুজ হতো এখন সেখানে শুধুই যেন ফাঁকা মাঠ। খা খা করছে গোটা এলাকা। কিন্তু কেনই বা হঠাৎ এই তরমুজ চাষ বন্ধ? এর একটি মাত্র কারণ, যেটি হলো সিকিমের বিধ্বংসী বন্যা। গত বছরের 4 অক্টোবর সিকিমের তিস্তা নদীতে ব্যাপক বন্যার ফলে বদলে গিয়েছে গোটা চিত্রটাই। ওই ঘটনায় প্রাণহানির পাশাপাশি সেনাবাহিনীর অসংখ্য মর্টার সেল তিস্তা নদীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছিল। বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে। বেশ কিছু বিধ্বংসী মর্টার সেল উদ্ধার করেছিল সেনাবাহিনী। এখনো তিস্তা নদীর চরে বিভিন্ন এলাকায় এই ধরনের বস্তু থাকতে পারে বলে প্রশাসনের তরফে সতর্ক করা হয়। আর তখন থেকেই বন্ধ রয়েছে তিস্তার চরের বিভিন্ন চাষাবাদ। আর এর সরাসরি প্রভাব পড়েছে তরমুজ চাষেও। চাষিরা এবছর তরমুজ চাষ করতে পারেনি এলাকায়। কথা প্রসঙ্গে সদর ব্লকের তিস্তা পাড়ে তরমুজ চাষী নিশিকান্ত রায় জানান, দীর্ঘ কয়েক বছর থেকে তরমুজ চাষ করে আসছি। আমার মতো অনেকেই তরমুজ চাষী তরমুজ চাষ করে লাভবান হতেন, কিন্তু সিকিমের বন্যার পর সঙ্গত কারণেই প্রশাসনের আবেদনে বন্ধ রয়েছে এই চাষ। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে আমাদের ওপর। তাই বাজারগুলিতে অন্যান্য জায়গার তরমুজ স্থান করে নিয়েছে। ক্রেতারাও বেশি দামে তরমুজ কিনতে বাধ্য হচ্ছেন। জলপাইগুড়ি শহরের বিক্রেতারাও জানান, ব্যাঙ্গালোর, বিহারের তরমুজ এখন বিক্রি হচ্ছে। যেহেতু তিস্তা নদীর চরে তরমুজ চাষ এবছর করা হয়নি, তাই স্বাভাবিকভাবেই ক্রেতাদেরও একটু বেশি দামেই এই গরমের ফল কিনতে হচ্ছে। নিশিকান্ত রায়। কোথায় বাড়ি? বিবেকানন্দ পল্লী। তরমুজের তো এবার তো করতে পারছেন না? না, আমরা এই বছর তরমুজের চাষ করতে পারি নাই। কারণটা হচ্ছে কি, দেখুন আমাদের এই তিস্তাতে যে বন্যাটা হয়েছে তাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বন্যার জন্য আমরা তরমুজের চাষি অনেকগুলোই চাষি আমরা তরমুজের চাষ করে থাকি। সেখান থেকে আমরা কিছু পয়সা লাভও করি, লসও হয়। তো এই বছর তো আমাদের যে পরিস্থিতি চলছে, সেই ক্ষেত্রে জানি না কবে আমরা আবার সেই তরমুজের চাষটা করতে পারবো। হ্যাঁ, যার জন্য আমাদের তরমুজের চাষি যারা, আমাদের এলাকার লোক যারা আছেন, তারা বেশি দাম দিয়ে তরমুজ কিনে খাচ্ছে, আমরা চাষ করতে পারি নাই বলে। এবার আমরা লোকালে চাষ করলে পরে তারা 2 টাকা কমও জিনিসটা পায়। এবার সেই ক্ষেত্রে ধরেন যে আমরা চাষ করতে পারি নাই বলে আমাদেরও প্রচুর টাকা লস। কত বিঘা আপনি করছেন নিজে এর আগে? আমি এর আগে মোটামুটি 10,000-12,000 চারা তরমুজ মানে চারা আর কি করতাম। তো সেক্ষেত্রে আমার 4 থেকে 5 লাখ টাকা বছরে একটা ইনকাম দেখা যেত আর কি। কতজন এখানে রয়েছেন যারা তরমুজ চাষ? মোটামুটি 40-50 জন চাষি হবে। কেউই করতে পারছেন না? কেউই করতে পারছেন না। কি কারণে মূলত আপনাদের জানতে পারছেন? মূলত বন্যার কারণে। একটাই মেন উদ্দেশ্য হলো বন্যার জন্য যে তিস্তাতে যে পলিটা পড়েছে, বোম পাওয়া যাচ্ছে। প্রশাসনটা আমাদের নামতেও দেয় নাই। বোমের জন্য আমাদের মাটি খোঁড়া নিষেধ। মাটির নিচে তো ওটাকে গর্ত করতে হয়, যার জন্য আমরা গর্তটা করতে পারি। সিকিমের বন্যার ফলে যেটা হয়েছে? সিকিমের বন্যার ফলে যেটা হয়েছে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা চাষের জন্য আমাদের প্রশাসন নামতেও দেয় না, আমরা করতেও পাইনি। কবে করতে পারবেন বা আগামীতে করতে পারবেন কিনা এটা কোনো খবর পাচ্ছেন? যে সমস্যাটার কথা বলছে, যে বমের ব্যাপারটা আছে, বম তো এখনও টোটাল বম তো মানে উদ্ধার হয়নি। প্রশাসনটা বলতেছে এখনও বম হয়তো জায়গায় জায়গায় রয়েছে। এখন ওই তরমুজের চাষ করতে গিয়ে যদি বমের কোনো মানে সন্ধান পাওয়া যায় বা কারো খুব ক্ষয়ক্ষতি হয়, প্রশাসন বলছে আমরা ক্ষয়ক্ষতি দিতে পারবো না। সেই ভয়ের ক্ষেত্রে আমরা তরমুজের চাষে নামি নিই। দাম একটু বেশি হয়, কারণ এটা বাইরে থেকে আসছে। তো এই তরমুজটা যেমন আছে আপনার বিহারের আছে,
আমাদেরটা যে ব্যাঙ্গালোর আছে, ব্যাঙ্গালোরে ভাড়াই করে 20 টাকা কেজিতে, তাহলে সেই হিসাবে আপনার 30 টাকা কেজি দাম নিচ্ছি ব্যাঙ্গালোরটা, আর লোকালটা আপনার 25 টাকা 30 টাকা কেজি, যেটা বিহার থেকে আসতেছে। আর যদি আমাদের লোকাল মালটা যদি হয়ে যেত, তিস্তার মালটা যেটা হয়ে যাবে, তো হয় না চাষ, এই বন্যার জন্য গতবার বন্যার জন্য চাষ বন্ধ করে দিয়েছে, নাহলে এবার তরমুজটা আপনার 10 টাকা 15 টাকা কিলো বিক্রি হতো। তার মানে ক্রেতারা অনেক কমেই পেতেন। হ্যাঁ, অনেক কম হতো, কিন্তু সেই হিসাবে তো কমছে না দাম। সেই হিসাবে দামটা কমছে। তাহলে তিস্তার চরে যেটা হতো বিপুল পরিমাণে, হ্যাঁ, সেটা তো আসছে না। না, সেটা আসছে না, সেই তরমুজটা আসতেছে না, যার জন্য দামটা একটু বেশি আছে। কি নাম আপনার? 250 টাকা কিলো। গৌতম দাস। এক সময়ে বাংলাদেশের কারিগরের হাতে শিখেছিলেন আমৃতি তৈরির কাজ। বর্তমানে তার সেই নিজের হাতে তৈরি আমৃতি পাড়ি দিচ্ছে বাংলাদেশে। শুধু বাংলাদেশেই নয়, এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও যথেষ্ট চাহিদা রয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধানপাড়া হাটের গণেশের তৈরি আমৃতি। দীর্ঘদিন থেকে গণেশবাবু পৈতৃক বিদ্যাকে অবলম্বন করে আমৃতি প্রস্তুত করে যথেষ্টই খ্যাতি অর্জন করেছেন। এক সময়ে আমৃতি প্রস্তুত করে তার বাবাও যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। বর্তমানে গণেশ ও বাবার সুনামকে ধরে রাখতে ব্যবসায় সমৃদ্ধি সহ আধুনিকতার ছোঁয়া লাগিয়েছেন। গণেশবাবু বলেন, আমৃতি প্রস্তুত করতে বিশেষ করে ভালো জাতের মাসকলাই ডালের প্রয়োজন। বর্তমানে তার হাতে প্রস্তুত আমৃতি বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে, এমনকি বাংলাদেশেও চাহিদা রয়েছে তার হাতের আমৃতির। বলছিলাম, এই যে অমৃতি তৈরি করছেন, এই অমৃতি অ্যাকচুয়ালি আপনার কোথায় কোথায় যাচ্ছে সেই বিষয়ে যদি বলেন। এমনিতে ধরেন আমাদের এখানে লোকালেই প্রচুর চাহিদা, বাইরে তো আমি দিতে পারি না। বাইরে কি কখনো গিয়েছে? হ্যাঁ, এমনিতে স্বাভাবিক শিলিগুড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি, ধূপগুড়ি এগুলো তো আছেই। তাছাড়া আমাদের এখানকার লোক বাইরে যখন থাকে ভিন রাজ্যে, ওরাও যখন আসে তখন নিয়ে যায়। শুনেছিলাম এমন সময় রাজস্থান এসব প্রচুর লোক আমাদের এখানকার লোক বাইরে কাজ করে, তো ওরা নিয়ে যায়। মানে ওখানেও যথেষ্ট চাহিদা বলে, বন্ধু বান্ধব ওরা নিতে বলে, যখনই আসে তখন নিয়ে যায়। মানে ভিন রাজ্যেও যায়? ভিন রাজ্যেও যায়। এমনকি শোনা গেছিল কখনো বাংলাদেশও আপনার এই অমৃতি গিয়েছিল? হ্যাঁ, বাংলাদেশ আমাদের এখানে যখন বাংলাদেশে যায়, অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে তো আমার বাবা তো বাংলাদেশ থেকে শিখে আসছিল, বাবার হাতে আমাদের শিক্ষা এগুলা। এখন আমাদের এইখান থেকে যখন বাংলাদেশে যায় তখন তারা নিয়ে যায়? হ্যাঁ, তখন নিয়ে যায়। বলছিলাম, কি কি দিয়ে প্রস্তুত করছেন এটা? এটা মাসকলাই ডাল দিয়ে, ডালটা ভালো করে গ্রাইন্ডারে পিসাই করে বা শিলপাটাতে ভালো করে পিসাই করে তারপরে যে এখানে ফেটতে হয়, তারপরে বানাতে হয়। কেমন দাম রয়েছে? হ্যাঁ, দাম রয়েছে কেমন? দাম তো এখানে আপাতত 300 টাকা কিলো আমি বিক্রি করতেছি। বলছিলাম, কতটা লাভ মানে করতে পারে নাকি, কতটা লাভ করা যায়? লাভ আগের মতো নাই, এখন সবকিছু তেলের দাম, সবকিছুর দাম বেশি, এবং লেবারে আসে না, সবার দাম বেশি, এখন সামান্যতম থাকে। বলছিলাম, এটা লোকালে কতটা মানুষ কিনছে বা অন্যান্য মিষ্টির তুলনায় এটা কতটা চাহিদা রয়েছে? এইটা তো আমাদের এখানে প্রচুর চাহিদা। মূলত আমাদের এখানে ঢাকা ডিস্ট্রিক্টের লোক আমৃতিটা ভালো চেনে, যারা চেনে আর কি আমৃতি দেখলে তারা নিবেই। হ্যাঁ, মূলত দুর্গা পূজা, কালী পূজা আর এই যে মানে বিভিন্ন অনুষ্ঠানগুলোই বেশি চলে। অনুষ্ঠানগুলোতেই আমি ভাজি, অন্য সময় পাই না, ভাজতে পারি কম। অর্ডার হইলে আমি তখন দিই। অ্যাকচুয়ালি এটা কি নাম বলা হয়, কি নামে পরিচিত? অমৃতি, আমাদের চলিত বাংলায় আমৃতি বলি। কি নাম দাদা আপনার? আমার নাম গণেশ সরকার। অনেক ধন্যবাদ। গৌরীয় মঠের বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। বার্ষিক অনুষ্ঠানের আগে অসংখ্য ভক্তদের সমাগম জলপাইগুড়ি শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠে। 23তম উৎসব উপলক্ষে বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে। আর এই উৎসবকে কেন্দ্র করে 5 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। মূল অনুষ্ঠান 19 এপ্রিল, আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তিগীতি, গান ভান্ডারা সহ আরো নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠের 23মা বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এই অনুষ্ঠান বিগত আজকে 5মা দিন। এই অনুষ্ঠান আপনার 19 তারিখ অবধি চলবে। 20 তারিখ ভান্ডারা, জগন্নাথ গৌরীয় মঠের বার্ষিক অনুষ্ঠান, এবং 7 দিন ধরে গৌর কথামৃত চলছে। এবং আজকে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের আবির্ভাব তিথি, সেই উপলক্ষে ভগবান রামচন্দ্রের বিশেষ অভিষেক এবং ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবানের সেই লীলাবলী, শ্রবণ কীর্তন, এই সমস্ত চলছে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। পানীয় জলের পাইপ ভেঙে বিপত্তি, এলাকার বাসিন্দারা চরম অসুবিধার সম্মুখীন। বৃহস্পতিবার সকালে এই দৃশ্য চোখে পড়ল জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ক্লাব রোড এলাকায়। এদিন সকাল থেকেই পানীয় জলের মূল পাইপ ভেঙে যাওয়ার দরুন এলাকার বাসিন্দারা জল থেকে বঞ্চিত থাকেন এবং রাস্তায় চলাচল সাময়িক অসুবিধার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে এলাকার এক বাসিন্দা জানান, পানীয় জলের মূল পাইপ ভাঙার জন্য আমরা জল পাচ্ছি না, অন্যদিকে এই পাইপ ভাঙার জন্য রাস্তায় জল ওভার হয়ে যায়, আর এর ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। জানা গেছে মূল পাইপ ভাঙার কয়েক ঘন্টার মধ্যেই জলপাইগুড়ি পৌরসভা এসে পাইপ মেরামত করে দেয়। ভেঙে জল হচ্ছে, অসুবিধা কতটা হচ্ছে এই যে জিনিসপত্র নিয়ে? জল অসুবিধা তো হচ্ছে, জল কলে নাই, জল একটু একটু পড়তেছে, বাড়িতেও জল নেই। হ্যাঁ, সব জল তো বাইরে হয়ে যাচ্ছে, তাহলে যাতায়াত অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যাইতে তো অসুবিধা হচ্ছে। এটা কোন জায়গা? পুকুরপাড়, ক্লাব রোড পুকুরপাড়। ক্লাব রোড পুকুরপাড়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাত পোহালেই উত্তরবঙ্গের 3টি জেলা সহ রাজ্যে প্রথম দফার ভোট। বিভিন্ন থিমে সেজে উঠেছে বুথগুলি, চলছে ভোট গ্রহণ প্রস্তুতি, কড়া নিরাপত্তা শহর জুড়ে। গত বছরের সিকিমের বিধ্বংসী বন্যা, যার প্রভাব এখনো বয়ে বেড়াচ্ছে তিস্তা পাড়ের চাষিরা। প্রশাসনিক সতর্কতার জন্য বন্ধ তরমুজ চাষ, যার কারণে ক্ষতির সম্মুখীন তিস্তা পাড়ের চাষিরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।